তিরঝালার পর গড়িয়া বেআইনি নির্মাণ ভাঙতে ফের শহরে চলল বুলডোজার। কোর্টের নির্দেশে গড়িয়া মিতালি সংঘের পাশে বেআইনিভাবে তৈরি ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গড়িয়া মিতালি সংঘ এবং তার যে খেলার মাঠ রয়েছে তার সামনে একদমই দেখো, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি গড়িয়া মিতালি সংঘ এবং তার যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের সামনেই রয়েছে সেই ক্লক টাওয়ার। সেই ক্লক টাওয়ারটি এই মুহূর্তে ভাঙার কাজ করছে, কারণ অবৈধ নির্মাণ, সেই অবৈধভাবে সেই ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় পরেই কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভা যে কর্মীরা আছেন সেই কর্মীরা কিন্তু এই মুহূর্তে সেই ক্লক টাওয়ারটি ভাঙার কাজ করছে। আমি যদি দেখাই এই জায়গাটাকে তাহলে দেখাতে পারবো তোমাকে। এই যে মিতালি সংঘের যে মাঠটা রয়েছে সেই মাঠের কিন্তু একটা অংশের সামনেটা জুড়ে কিন্তু এই ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল। একটা কংক্রিটের নির্মাণ এখানে করা হয়েছিল, অর্থাৎ মাঠের যে খেলাধুলার জায়গা সেই খেলাধুলার জায়গাটা কিন্তু অনেকটাই চলে যায় এই ক্লক টাওয়ারটি নির্মাণ হওয়ায়। এবং তারপরেই কিন্তু গড়িয়া মিতালি সংঘে যে ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন বা ক্লাবের যে সদস্যরা রয়েছেন তারা আদালতের দ্বারস্থ হন এবং আদালতের দ্বারস্থ হওয়ার পর 2025 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় এই অবৈধভাবে নির্মাণ যে ক্লক টাওয়ারটি সেটা ভেঙে ফেলার জন্য। কিন্তু তারা যেমনটা অভিযোগ জানান, এখানকার স্থানীয় কাউন্সিলর এবং টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসের ইন্ধনে এবং তাদের যে লোকজন তারা পুরসভার কর্মীদের কাজে বাধা দেয় এবং তারপরে কিন্তু পুরসভার কর্মীরা ফিরে। তখন আমাদের সিনিয়ররা অরূপ বিশ্বাসের অফিসে গেছিল, তখন ঢুকিয়ে নিয়ে বলেছে এক্ষুনি দেখবেন আপনাদেরকে 10টা মহিলাকে দিয়ে এমন কেস দেবো গাঢ় দিয়ে ঢুকে যাবেন। তো সিনিয়ররা সেভাবে মানসিক দিক থেকে সবাই বয়স্ক হয়েছে, সবাই ভয় পেয়ে গেছিলো। তখন এই যে উনি যে স্পোর্টস মিনিস্টার, উনি যে খেলাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, মাঠগুলোকে দেখে নিয়েছেন তো এলাকায় সব মাঠগুলোকে প্রমোটারদের হাতে তুলে দেওয়া। এটা আমাদের ঐতিহ্যশালী মাঠ, আমাদের গড়িয়া মিতালি সংঘ। এই মাঠটাকে আমরা এখান থেকে কলকাতা শহরে অনেক বড় বড় প্লেয়ার ইস্টবেঙ্গল, মোহনবাগান, এডিয়ান ক্লাবে খেলেছে, সেই খেলাটাকে বন্ধ করে দিতে চেয়েছে। বিএসএফ কে জমি হস্তান্তর নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। 45 দিনের মধ্যেই জমি চিহ্নিত করতে হবে আর গাইডলাইন অনুযায়ী জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ডিটেইলস জানবো। সুব্রত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুব্রত, কি গাইডলাইনসে কি বলা হয়েছে এবং সেক্ষেত্রে সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে তাদের ডিএমদের জন্য কি কোনো নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই জমি হস্তান্তর বিষয়ে? দেখো, একেবারেই বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে আজ দুপুর 12টার সময় মুখ্যমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠক করেন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের যিনি সচিব রয়েছেন বন্দনা যাদবের সঙ্গে। এবং সেখানে সীমান্তবর্তী জেলার বিভিন্ন যারা বিএলআরও রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 45 দিনের মধ্যে যে জমি হস্তান্তরের প্রক্রিয়া তা কিন্তু একেবারেই করে দিতে হবে এবং গাইডলাইন অনুযায়ী জমির মালিকদের নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। এবং সীমান্তবর্তী জেলায় যে সমস্ত এখন অসংরক্ষিত রয়েছে সেই সব জায়গাগুলোকে ফেন্সিং এবং তার কাজের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু আরেকটি জরুরি বৈঠক করেছেন জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে, সেখানে কিন্তু একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পশু হত্যা বিষয়ে সেখানেও কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ যেখানে সার্টিসফাইড জায়গা ছাড়া গোহত্যা বা পশু হত্যা একেবারে নিশ্চিত করতে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ সুব্রত।